গল্পের শুরুটা ত্রিপুরার ধর্মনগরের এক মর্মান্তিক ঘটনা দিয়ে। প্রসেনজিৎ সরকার, বয়স ২৪-২৫, একজন ডেলিভারি কর্মী। কর্মক্ষেত্রে একটা বিবাদের পর তাকে সবার সামনে অপমান করা হয়, আর তার ঠিক পরের দিনই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমরা এর গভীরে যাব। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট, ভারতে পাবলিক প্লেসে ভিডিও করার আইন নিয়ে বিশ্লেষণ, গিগ কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপর একটা গভীর গবেষণা, আর আত্মহত্যায় প্ররোচনা দেয়া নিয়ে সুপ্রিম কোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ রায়। এই সব কিছু মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব একজন ডেলিভারি কর্মীর জীবনের যে অদৃশ্য চাপগুলো, সেগুলো ঠিক কতটা মারাত্মক হতে পারে। একদম। আর আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু এই দুঃখজনক ঘটনাটার বিবরণ দেওয়া নয়, বরং প্রসেনজিতের এই ট্র্যাজেডিকে একটা আতশকাচ হিসেবে ব্যবহার করে আমরা গিগ অর্থনীতির সেই অন্ধকার দিকটা দেখব, যা সাধারণত আমাদের চোখে পড়ে না। কিভাবে প্রকাশ্য অপমান, আইনি সুরক্ষার অভাব আর অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মগুলোর যে অ্যালগোরিদমিক চাপ, এই তিনটে জিনিস একসাথে মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে কর্মীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েন। তাহলে চলুন প্রথমে ধর্মনগরের সেই দিনটার ঘটনায় ফিরে যাই। ঠিক কি ঘটেছিল সেদিন? সূত্রগুলো থেকে আমরা যা জানতে পারছি, ঘটনাটা একটা পার্সেল ডেলিভারি নিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটা ঘটে শনিবার সন্ধ্যায়। প্রসেনজিৎ একটি পার্সেল নিয়ে গ্রাহককে বারবার ফোন করেও পাচ্ছিলেন না। পরে অন্য একটা নম্বর থেকে ফোন করলে গ্রাহকের সাথে তার কথা কাটাকাটি হয়। এরপরেই ওই মহিলা গ্রাহক সুস্মিতা ভট্টাচার্য তার ৩ বান্ধবী আর ২ জন পুরুষ বন্ধুকে নিয়ে ব্লু ডার্টের অফিসে চড়াও হন। আর সেখানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ প্রসেনজিৎকে শুধু বকাবকি করা হয়নি, তাকে রীতিমতো মারধর করা হয়। আর সবচেয়ে অপমানজনক যা করা হয়েছিল তা হল সবার সামনে তাকে কান ধরে উঠবোস করতে বাধ্য করা। দোকানের মালিকের বয়ান অনুযায়ী তিনি পরিস্থিতি শান্ত করার জন্য প্রসেনজিৎকে ক্ষমা চাইতে বলেন। প্রসেনজিৎ ক্ষমা চেয়েও ছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। না, তাতেও অপরপক্ষ শান্ত হয়নি, বরং তারা পুরো ঘটনাটার ভিডিও করতে শুরু করে। এখানেই প্রযুক্তির সেই ভয়ঙ্কর দিকটা সামনে আসে। এটা আর শুধু একটা সামনাসামনি ঝগড়া রইল না। ঠিক, এটা একটা পারফরম্যান্সে পরিণত হলো, যার রেকর্ড করা হচ্ছিল পরে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সেটাই হয়েছিল, তাই না? হ্যাঁ। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। এই ঘটনার পর প্রসেনজিৎ মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। দোকানের মালিক জানিয়েছেন, ছেলেটা একেবারে চুত করে গিয়েছিল। পরের দিন অর্থাৎ রবিবার ভোরে তার বাড়ির কাছের একটি জঙ্গল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একটা তরতাজা প্রাণ শেষ হয়ে গেল। তার পরিবার ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউ ধর। যদিও পুলিশ প্রথমে এটাকে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে দর্জ করেছিল, কিন্তু পরিবার এটাকে সরাসরি হত্যা বলে অভিযোগ করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাক। ব্যাপারটা অদ্ভুত, তাই না? যে অ্যাপ বা টেকনোলজি এই পুরো গিগ অর্থনীতিকে চালাচ্ছে, সেই একই টেকনোলজি ফোনের ক্যামেরা আর সোশ্যাল মিডিয়া আজ অপমানের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যক্তিগত বিবাদ মুহূর্তের মধ্যে একটা পাবলিক স্পেকট্যাকল বা সামাজিক প্রদর্শনীতে পরিণত হচ্ছে, যার পরিণতি হতে পারে মারাত্মক। আর এটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার, তাই না? যে এটা শুধু প্রসেনজিতের একার গল্প নয়, আমাদের হাতে থাকা অন্য সূত্রগুলো কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। ঠিক তাই। এই ধরনের ঘটনা বারবার ঘটছে। একদম। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা ভয়ঙ্কর প্যাটার্ন বা ধাঁচের অংশ। যেমন ধরুন বিশাখাপত্তনমের ঘটনাটা। আচ্ছা। সেখানে একজন ডেলিভারি কর্মীকে এক গ্রাহক ব্রো বলে সম্বোধন করার জন্য মারধর করে এবং তাকে বিবস্ত্র হতে বাধ্য করে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর অপমান। হায়দ্রাবাদের ঘটনাটাও তো প্রায় একই রকম। সেখানে ডেলিভারি বয় দেরি করে পৌঁছানোর জন্য তাকে প্রথমে আক্রমণ করা হয়। হ্যাঁ, আমি পড়েছি ওটা। সে কোনোভাবে পালিয়ে একটা হোটেলে আশ্রয় নেয়, কিন্তু গ্রাহকটি তাতেও শান্ত হয়নি। সে আরও লোকজন জোগাড় করে হোটেলে গিয়ে তাকে খুঁজে বের করে, আবার মারে। এই ঘটনাগুলো থেকে একটা বিষয় পরিষ্কার, এই কর্মীদের খুব সহজে লক্ষ্যবস্তু বানানো হয়। তারা খুব দুর্বল অবস্থায় থাকে। কিন্তু প্রশ্ন হলো কেন?
কেন তাদের এত সহজে টার্গেট করা যায়? এটা কি শুধু কারণ তারা মানুষের বাড়ি বাড়ি যায় তাই? সেটা একটা কারণ, কিন্তু মূল সমস্যাটা আরও গভীরে। আমাদের হাতে থাকা একটি গবেষণা বলছে এর পেছনে বেশ কিছু পদ্ধতিগত কারণ রয়েছে। যেমন কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কিছু চুরি হলে প্রায়শই প্রথম সন্দেহ গিয়ে পড়ে ডেলিভারি কর্মীদের ওপর। আচ্ছা। আবার ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কেউ একটা নিম্নমানের জিনিস কিনল, তার জন্য ডেলিভারি কর্মীকে দোষ দেওয়া হয়, যদিও তার কোনো ভূমিকাই নেই। অর্থাৎ তারা পুরো সিস্টেমের সবচেয়ে সহজলভ্য মুখ, তাই সব রাগ তাদের ওপরেই গিয়ে পড়ে। একদম। আর এর সবচেয়ে বড় কারণ হল তাদের কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক সুরক্ষা নেই। কোম্পানিগুলো তাদের কর্মী বা এমপ্লয় হিসেবে দেখে না। তাদের বলা হয় স্বাধীন ঠিকাদার বা ডেলিভারি পার্টনার। ঠিক। আর এই একটা শব্দবন্ধের মার প্যাচে তারা ভারতের প্রচলিত শ্রম আইনের আওতার বাইরে চলে যায়। তাদের কোনো ইউনিয়ন নেই, কোনো নির্দিষ্ট কাজের সময় নেই, কোনো চাকরির নিরাপত্তা নেই। ফলে গ্রাহকের সাথে কোনো বিবাদ হলে কোম্পানি প্রায়শই গ্রাহকের পক্ষ নেয়, কারণ দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এই ঘটনার সবচেয়ে অপমানজনক দিকটা হলো ভিডিও করা এবং সেটা ছড়িয়ে দেওয়া। এখানেই তো একটা বড় আইনি প্রশ্ন চলে আসে। সাধারণভাবে আমরা ভাবি পাবলিক প্লেসে ছবি বা ভিডিও তোলাই যায়, কিন্তু এর কি কোনো সীমা নেই? একদমই আছে, এবং এই ধারণাটা একটা বড় ভুল। সুপ্রিম কোর্ট কিন্তু জাস্টিস কে.এস. পুট্টাস্বামী মামলায় খুব পরিষ্কার করে দিয়েছে যে গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসি একটা মৌলিক অধিকার। আর এর মানে শুধু বাড়ির চার দেওয়ালের ভেতরের গোপনীয়তা নয়, তাই না? একদম, এটাই আসল কথা। অনেকেই ভাবেন পাবলিক প্লেস মানেই সেখানে প্রাইভেসি নেই, কিন্তু তা নয়। তার মানে প্রকাশ্য স্থানেও আমার ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল স্পেস থাকতে পারে। ঠিক তাই। বিশেষ করে যখন উদ্দেশ্যটা হয় কাউকে হেনস্থা করা। সাধারণভাবে ছবি তোলা এক জিনিস, আর কাউকে টার্গেট করে তার অপমানের মুহূর্ত রেকর্ড করে ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ অন্য জিনিস। প্রসেনজিতের ক্ষেত্রে যা হয়েছে তা সরাসরি তার মানবিক মর্যাদা এবং গোপনীয়তার অধিকারের লঙ্ঘন। কিন্তু অনেকেই তো বলবেন যে ডেলিভারি কর্মী ভুল করলে বা দুর্ব্যবহার করলে গ্রাহকেরও তো অধিকার আছে সেটা জানানোর, এমনকি ভিডিও করে প্রমাণ রাখার। প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত, কিন্তু এখানে আইনের সূক্ষ্ম বিচারটা বুঝতে হবে। প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ড করা আর সেই ভিডিওকে প্রকাশ্য অপমানের হাতিয়ার হিসেবে ব্যবহার করার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা। আপনি কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসেবে ভিডিও জমা দিতে পারেন, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে গণবিচার বা মব জাস্টিস করতে পারেন না। ভারতের ইনফরমেশন টেকনোলজি রুলস 2021 অনুযায়ী কোনো ব্যক্তির সম্মানহানি করে বা তার গোপনীয়তা লঙ্ঘন করে এমন কন্টেন্ট সরিয়ে ফেলার দায়িত্ব অনলাইন প্ল্যাটফর্মগুলোর। অর্থাৎ উদ্দেশ্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এই তো গেল বাইরের সংঘাতের কথা, কিন্তু ভেতরের চাপটাও তো কম নয়। এই গিগ কর্মীদের প্রতিদিনের কাজের পরিবেশও তো প্রচণ্ড মানসিক চাপের। ভয়ঙ্কর চাপের। আমাদের হাতে থাকা গবেষণাটি এই দিকটাতেই আলো ফেলেছে। প্রথমত, এদের কোনো স্থিতিশীল চুক্তি বা নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা নেই। মানে কোনো জব সিকিউরিটি নেই। কিচ্ছু না। মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য তাদের দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। এটা শুধু শারীরিক ক্লান্তিই নয়, মারাত্মক মানসিক অবসাদেরও জন্ম দেয়। আর এই চাপকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদমিক ম্যানেজমেন্ট, তাই না? আমাদের জন্য যেটা অ্যাপের একটা নোটিফিকেশন, তাদের জন্য সেটাই নিয়ন্ত্রণের একটা অদৃশ্য চাবুক। একদম ঠিক বলেছেন, অদৃশ্য চাবুক। প্রতিটা মুহূর্তে তাদের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। কত সময়ে ডেলিভারি হলো, গ্রাহক কি রেটিং দিল, কতগুলো অর্ডার বাতিল হলো। হ্যাঁ। সবকিছু মিলিয়ে একটা পারফরমেন্স স্কোর তৈরি হয়। এই স্কোর একটু কম হলেই ডিঅ্যাক্টিভেশনের ভয়। কর্মীরা এই ব্যবস্থাটিকে একটা ফাঁদ বা ট্র্যাপ হিসেবেই দেখেন। ওই গবেষণার একটি উদ্ধৃতি আমার মনে পড়ছে। একজন কর্মী বলেছিলেন, খালি পেটে খাবার ডেলিভারি করার মতো অদ্ভুত অনুভূতি আর হয় না। কথাটা গায়ে কাঁটা দেওয়ার মতো। একদিকে নিজের খিদে, অন্যদিকে অন্যের জন্য খাবার বয়ে নিয়ে যাওয়া। আর আয়ও তো নিশ্চয়ই সময়ের সাথে সাথে কমেছে। হ্যাঁ, বেশ অনেকটাই। যেমন একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি বড় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আগে যেখানে 3 কিলোমিটার ডেলিভারির জন্য 35 টাকা দিত, এখন তা কমিয়ে 15 টাকা করেছে। অর্ধেকেরও কম। হ্যাঁ, এই সামান্য আয়, লম্বা কাজের সময় আর লাগাতার চাপের কারণে কর্মীদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা এবং তীব্র একাকিত্বের মতো মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এটা ভারতের প্রেক্ষাপটে একটা প্রায় অনালোচিত কিন্তু ভয়ঙ্কর সংকট। প্রসেনজিতের ঘটনাটা যেহেতু আত্মহত্যার,
তাই এখানে আত্মহত্যায় প্ররোচনা বা অ্যাবেটমেন্ট টু সুসাইডের আইনি প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই বিষয়ে ভারতের আইন কি বলে? এই বিষয়টা বোঝার জন্য আমাদের হাতে থাকা সুপ্রিম কোর্টের একটি রায় প্রকাশ বনাম মহারাষ্ট্র সরকার খুব সাহায্য করবে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেয়া একটি গুরুতর এবং শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আদালতে এটা প্রমাণ করা বেশ কঠিন। এর জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়। কি সেই শর্তগুলো? পজিটিভ অ্যাক্ট থাকতে হবে, অর্থাৎ অভিযুক্তকে সক্রিয়ভাবে কিছু করতে হবে যা ভুক্তভোগীকে আত্মহত্যা করতে বাধ্য করে বা তার কাছে আর কোনো রাস্তা খোলা রাখে না। তার মানে শুধু মানসিক চাপ বা হয়রানি অনেক সময় যথেষ্ট বলে গণ্য হয় না। শুধু খারাপ ব্যবহার করা বা বকাবকি করাটা প্ররোচনা নয়। আইনত না, একটা নির্দিষ্ট কাজ থাকতে হবে যা সরাসরি আত্মহত্যার দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, অভিযুক্তের একটি পরিষ্কার মেনজরিয়া বা অসৎ উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ অভিযুক্তের কাজের পেছনের উদ্দেশ্যটা প্রমাণ করা জরুরি। হ্যাঁ, এবং এটা প্রমাণ করা খুব কঠিন যে অভিযুক্ত সত্যি চেয়েছিল যে ভুক্তভোগী আত্মহত্যা করুক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় শর্তটি হল প্ররোচনার ঘটনা এবং আত্মহত্যার মধ্যে একটি ঘনিষ্ঠ সামীপ্য বা ক্লোজ প্রক্সিমিটি থাকতে হবে, মানে সময়ের ব্যবধান খুব কম হতে হবে। এই সময়ের ব্যবধান বা প্রক্সিমিটির বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? এর কোনো নির্দিষ্ট সীমা আছে? কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কিন্তু যোগসূত্রটা খুব স্পষ্ট হতে হবে। সুপ্রিম কোর্ট একটি মামলায় বলেছে যে ৪৮ ঘণ্টার ব্যবধানও এই যোগসূত্রকে দুর্বল করে দিতে পারে। আচ্ছা। অন্য একটি মামলায় আদালত দেখেছে যে শেষবার হয়রানির ঘটনার প্রায় ২ মাস পর আত্মহত্যা হয়েছিল, তাই সেখানেও প্ররোচনার অভিযোগ টেকেনি। যোগসূত্রটি সরাসরি এবং তাৎক্ষণিক হতে হবে। যদি প্রসেনজিতের ক্ষেত্রে দেখি, শনিবার সন্ধ্যায় তাকে অপমান করা হয় এবং রবিবার ভোরে তার দেহ পাওয়া যায়। এখানে সময়ের ব্যবধান খুবই কম, প্রায় ১২-১৪ ঘণ্টা। ঠিক, এখানে প্রক্সিমিটি বা সামীপ্যের শর্তটা পূরণ হচ্ছে। এখন আসল আইনি প্রশ্নটা হল প্রকাশ্য অপমান, মারধর এবং সেই ঘটনার ভিডিও করে ভাইরাল করাকে কি এমন একটি ইতিবাচক কাজ হিসেবে গণ্য করা যেতে পারে, যা ভুক্তভোগীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে? একদম। এর উত্তর শেষ পর্যন্ত আদালতই দেবে, কিন্তু আইন আমাদের এই বিশ্লেষণের কাঠামোটা দিয়ে দেয়। এখানে অভিযুক্তদের কাজের তীব্রতা এবং তার তাৎক্ষণিক প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠবে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? ধর্মনগরের একটি ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে শুরু করে আমরা গিগ কর্মীদের জীবনের এক বৃহত্তর সংকটের চিত্র উন্মোচন করলাম। তারা একদিকে যেমন প্রকাশ্য হেনস্থা আর অপমানের শিকার, তেমনি অন্যদিকে প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমিক নিয়ন্ত্রণের অদৃশ্য জালে বন্দী। তাদের আইনি সুরক্ষা নেই, মানসিক স্বাস্থ্যের কথা ভাবার কেউ নেই। সরকার অবশ্য গিগ কর্মীদের জন্য নতুন সোশ্যাল সিকিউরিটি কোড আনার কথা বলছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। এই কোডে অ্যাগ্রিগেটরদের তাদের বার্ষিক টার্নওভারের 1-2% সামাজিক সুরক্ষার জন্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না মূল সমস্যায় হাত দেওয়া হচ্ছে, ততক্ষণ এগুলো জোড়াতাড়ি ছাড়া আর কিছু নয়। আর মূল সমস্যাটি হলো তাদের স্বাধীন ঠিকাদার হিসেবে শ্রেণীবদ্ধ করা, যা তাদের শ্রম আইনের প্রায় সমস্ত সুরক্ষা থেকে বঞ্চিত করে। আর প্ল্যাটফর্মগুলো তো প্রায়ই নিজেদের আর্থিক অসামর্থ্যের কথা বলে, তাই না? বলে যে এত সুরক্ষা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যেমন একটি বড় প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী বলেছিলেন যে কর্মীদের সব রকম সুরক্ষা দেওয়া তাদের আর্থিক সামর্থ্যের বাইরে। কিন্তু এখানেই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা উঠে আসে। আলোচনার শেষে প্রশ্নটা খুব সাধারণ। আমরা যে ১০ মিনিটে পিৎজা বা একদিনে ফোন ডেলিভারি চাই, তার অদৃশ্য মূল্যটা কি? প্রসেনজিৎ সরকারের মতো কর্মীরা তাদের জীবন দিয়ে শোধ করছেন। এই সুবিধার অর্থনীতি আসলে কার সুবিধার জন্য তৈরি? যে অর্থনৈতিক মডেল তার কর্মীদের অনিশ্চয়তা এবং মানসিক যন্ত্রণার ওপর নির্ভর করে টিকে থাকে, তা কি আদৌ টেকসই বা নৈতিক হতে পারে?